গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ময়োবং। এই চ্যানেলটা আমার ৩ বছর পুরনো চ্যানেল ছিল। আর সামহাও যখন আমি ফোন চেঞ্জ করি, জানি না কীভাবে একদম সে গায়েব হয়ে যায়। তো যাই হোক, কালকে আমি কিছু করছিলাম, কিছু আমার অ্যাকাউন্ট ডিলিট করতে এই চ্যানেলটা ফট করে পেলাম। আর আমি সাডেনলি দেখলাম আমার ওই বিয়ের শর্টসটাতে এত বেশি ৪,০০,০০০, ৫,০০,০০০ মতো ভিউজ হয়ে গেছিলো। দেন আমার একটু খারাপ লাগলো যে, ইস! আমি যদি এই অ্যাকাউন্টটা একটু কন্টিনিউ করতাম তাহলে হয়তো কিছু ভালো হতো। তো আমি এই অ্যাকাউন্টটাতেই কন্টিনিউ করছি। আমি জানি ৩ বছর পুরনো অ্যাকাউন্ট একটা, বাট ট্রাই করতে কি আছে? লেটস সি। আর আমি আমার বায়োতে এটা লিখেছি যে, আমার যে শর্টসগুলো হবে ওটা একটু এন্টারটেইনিংই রাখতে চাই আমি। আর যেটা আমার ব্লগিং আমি করব সেটাকে আমি রাখতে চাই একটু ইনফরমেটিভ। মানে যেটা দেখলে বা শুনলে মানুষের কিছু একটু হেল্প হতে পারে। তো আজকের যে ব্লগের টপিকটা আমি রেখেছি, আমার রিসেন্টলি একটা সার্জারির মধ্যে দিয়ে আমি গেছিলাম, গল ব্লাডার সার্জারিতে। আর কিভাবে বুঝতে পারলাম, কিভাবে হলো, কত খরচা পড়লো, কোথায় করেছি, এভরিথিং আমি এই ব্লগে বলতে চাই, যাতে যদি তোমাদের সাথে কোনোদিনও এরকম এক্সপেরিয়েন্স হয়, আর আমি সিওর এই ব্লগটা দেখলে খুব বেশি হেল্প হবে। তো ফার্স্ট বলি, বেশি লেন্দি করব না, কারণ আমি জানি এখন এতটা টাইম কারো কাছে নেই যে আধা ঘন্টার ব্লগ কেউ দেখবে, তাও আবার কথা বলার। তো ফার্স্ট আমি কখন বুঝতে পারি? ফার্স্ট আমি বুঝতে পারি না। আমার 2025 জুন থেকে একটা পেটের ঠিক স্টামাক, আমি দেখিয়ে দিচ্ছি তাহলে সুবিধে হবে। আমার এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটা যেটাকে বলে আপার স্টামাক, ওখানে আফটার লাঞ্চ, মানে কিছু খাওয়ার পরে, ঠিক আছে? স্পেশালি অয়েলি আর স্পাইসি ফুড খাওয়ার পরে একটা বেশ ব্যথা উঠতো। ১ম একদম বুঝতে পারিনি, ভেবেছি গ্যাস-ট্যাসই হবে। কিন্তু ব্যথাটা একদমই ডিফারেন্ট ছিল, যে মনের কোথাও না কোথাও একটা ছিল যে এটা সামথিং ডিফারেন্ট কিছু হয়েছে আমার। ঠিক আছে? কিন্তু আমি গেছিলামও ডাক্তারের কাছে। ডাক্তার আমাকে, আমি ফার্স্ট যাই দ্বারকার মণিপাল হসপিটাল, আর আমি দ্বারকাতেই থাকি। তো ডাক্তার আমাকে তখনই বলে দিয়েছিল আল্ট্রাসাউন্ড করতে। কিন্তু আমি করিনি অ্যাকচুয়ালি। যা হয় আরও ৫ টা মানুষ যেরকম ভাবে, আমিও ঠিক ওটাই ভেবেছিলাম যে না, না ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যথাটা এরকম ছিল, আমার কিন্তু বমি-টমি কিছু ছিল না। অনেকের অনেক বেশি হয়। লাকিলি অতটা আমি ফেস করিনি। হ্যাঁ, একটা শার্প পেইন উঠতো, খিঁচ উঠতো, যেটা ব্যাক সাইডে যেত আস্তে পুরো ফিল করতাম। একটা অ্যাসিডিটিও ফিল করতাম, বুকের এখানে জ্বালা করা। তারপরে ব্লোটিং হওয়া, গ্যাস হওয়া, এসব আমি সত্যি ফিল করতাম। আ যাই হোক, আর আমি ব্যথাটার ডিউরেশন বলে দিই। ধরো ৭ দিন হচ্ছে, তারপরে একদম সে ঠিক হয়ে যেত। আবার ধরো ১ মাস পরে হলো, আবার ২০ দিন পরে হলো। এই করতে ১ বছর হয়ে গেল। তো এই জুলাইতে, মানে ২০২৬ এর জুন মাসে আমি ডাক্তার দেখাই আবার। কারণ একদিন আমার মনে আছে, রেস্টুরেন্টে খাচ্ছিলাম একটা নুডল। নুডলটা খেতে আমার এমন জ্বলছিল এখানে, আর ওখানটা গিয়ে যে ব্যথা স্টার্ট হলো। আমার একটু সহ্য শক্তি বেশি আছে বলে আমি অতটা ওরকম ব্যথা করছে, তাও আমি ওটাকে সহ্য করার চেষ্টা করছি। জেলুসিল খাচ্ছি, এসব করছি। তো আমি তখন ভাবলাম যে না, এবার আমি যাবোই। এবার আমি ডাক্তারের কাছে গেলাম। সর্বপ্রথম আমি গেলাম হচ্ছে দ্বারকার ম্যাক্স হসপিটালে, যেটা নতুন হয়েছে। তো ওখানে গেলাম, ওখানে আমাকে ডাক্তার সোজাসুজি এটাই বলল কি আল্ট্রাসাউন্ড করাতে। আমার তো মনে হচ্ছে স্টোন। আমাকে ডাক্তার কিডনি স্টোনও বলল, আবার গল ব্লাডারও বলল। মনের মধ্যে একটু ভাবছিলাম কি, এটাই কি বেরোবে? যাই হোক, আরও অনেক কিছু ব্লাড টেস্ট দিল। ওগুলো সবকিছু নিয়ে আমি তার পরের দিনই ডক্টর প্যাথ ল্যাবে চলে গেলাম। আমি করালাম ব্লাড টেস্ট-টেস্ট সব করালাম। আর যখন আমার আল্ট্রাসাউন্ড করছিল, লিটারেলি লেডিটা আমাকে তখনই বলে দিল। আর আমি এক্সপেক্ট করিনি যে আমাকে তখন বলবে। আমি এক্সপেক্ট করেছি যে রিপোর্ট আসলে হয়তো জানতে পারবো। তো আমাকে একদম সে বলছে, "मैम सब कुछ तो ठीक है, बस आपके गॉल ब्लैडर में 2 बिग स्टोन्स है।" ওই সময়টাতে কেমন লাগে না এরকম শোনার পরে? বিকজ আমি জানি গলব্লাডার স্টোন মানে সার্জারিই করতে হবে, অ্যান্ড তোমাকে একটা সার্জারি দিয়ে যেতে হবে। ল্যাপ্রোস্কোপি হোক আর যাই হোক, বাট স্টিল এটা সার্জারি। আচ্ছা ঠিক আছে। ওখান থেকে বেরোলাম, সবকিছু ব্লাড টেস্টের যা করেছিলাম ওগুলো সব ঠিকই ছিল। সবকিছু নিয়ে তার পরের দিন আমি আবার গেলাম ওই ম্যাক্সের কাছে, যেই ডাক্তারটাকে দেখিয়েছিলাম। এবার ওই ডাক্তার আমাকে বললেন যে, "হ্যাঁ, তো এটা তো সার্জারি ছাড়া কিছু করার নেই, সার্জারিই করতে হবে।"
তো আমি বুঝে গেলাম, তো এটা তো কিছু করার নেই। আর এটা একটা এমন জিনিস হয় যে তোমার উপর ডিপেন্ড করছে তুমি কত তাড়াতাড়ি করাতে চাও, বা আ যাই হোক, মানে যত তাড়াতাড়ি করাবে ততই ভালো। আমার স্টোনটা ছিল 12 12.12 তো একটু বড় ছিল। তো আর যেহেতু আমার ব্যথা করতো, তো আমি ভেবেছিলাম না, আমি দেরি করব না, তাড়াতাড়ি করিয়ে নেব। এবার আমি চাকরি করি অফিসে, তো আমার অফিসের ইন্স্যুরেন্স আছে 6 lakhs অব্দি এভরি ইয়ার আমি পাই। আমি ব্রিটিশ টেলিকমে চাকরি করি গুরগাঁওতে। তো এবার আমি তো জানি যে আমার সার্জারি তো ইন্স্যুরেন্স দিয়ে হয়েই যাবে। একটা ভালো এক্সপেরিয়েন্স নিতে চেতাম। এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আমি ভাবলাম যে লেটস গো টু গুরগাঁও মেদান্তা। তো আমি মেদান্তাতে গেলাম। আমাকে বলেছিল ম্যাক্স থেকে যে এখন তোমার করণীয় জাস্ট একটা সার্জনের সাথে কথা বলা, সার্জন থেকে ডেট নেওয়া অ্যান্ড দেন হয়ে যাওয়া। তো আমি কি করলাম, সোজা মেদান্তার সার্জন বুক করলাম। সার্জনের নাম ছিল আদর্শ চৌধুরী। ঠিক আছে? তোমরাও চেক করতে পারো। তার 49 ইয়ার্স এক্সপেরিয়েন্স, অনেক বয়স্ক। আমি গেলাম, দেখা করলাম, খুব ভালো সে, মানে খুব মজা করে এরকম টাইপের। দেখা করলাম, সে আমাকে সোজা বলল, "হ্যাঁ, তো তুমি টাইম নিয়ে নাও।" ইয়ে করলো। তার যে পিএ ছিল সঞ্জীব, তার সাথে আমার কথা হলো। আমি এবার টাইম নিলাম 10th অফ জুলাই। 10th অফ জুলাইয়ের টাইম নিয়ে আমার বাবা-মাও এখানে আসলো। আ আমার হাসব্যান্ডও ছিল, সবাই ছিল। তারপরে তো আমি পুরো এখন ভর্তির ব্যাপারটা বলি, ঠিক আছে? সেকেন্ড থিং। তো ভর্তির ব্যাপারটা এরকম হয় যে যখন তুমি সার্জারির জন্য তোমার অ্যানেসথেসিয়া দেওয়া হয়, ফুল অ্যানেসথেসিয়া দেওয়া হয় গল ব্লাডারে। তো অ্যানেসথেসিয়া দেওয়ার আগে কিছু জিনিস চেক করে। যেরকম একটা চেস্টের এক্স-রে দেবে, একটা ইসিজি দেবে, আর একটা তোমার ভাইটাল কিছু একটা এরকম বলে কিছু চেক করা। সেখানে থাকে তোমার হচ্ছে এইচআইভি অ্যান্ড কিছু হ্যাপাটাইটিস এরকম কিছু থাকে। ঠিক আছে? এই ৩ টে জিনিস তোমাকে দেবেই। তোমাকে টেস্ট করিয়ে এটা আবার তোমাকে এইটার জন্য একটা অন্য ওখানেই ডাক্তার আমি দেখিয়েছিলাম। ওটা হচ্ছে প্রি অ্যানেস্থেসিয়া সামথিং, এটাকে পিএসি এরকম, পিএসি, হ্যাঁ, পিএসিই বলে। পিএসসি একটা ক্লিয়ারেন্স চাই। ওই ডাক্তার তোমার ওই রিপোর্টগুলো দেখবে, ইসিজি, চেস্ট এক্স-রে আর ব্লাড টেস্ট দেখে বলবে, "হ্যাঁ, তুমি ফিট ফর অ্যানেস্থেসিয়া।" তো অ্যানেস্থেসিয়া যখন তুমি ফিটনেসের তোমাকে ওই পার্চাটা দিয়ে দেবে, ওই সব কিছু নিয়ে তুমি চলে যাবে। আমি তুমি কেন বলছি, মানে অফকোর্স আমি আমার জার্নি বলছি। তো সবকিছু নিয়ে আমি 10th জুলাইতে সকাল 7:30টার মধ্যে হসপিটাল চলে গেছি মেদান্তা। এবার আমার সার্জারির আগে ওরা যা চেক করার বিপি-টিপি সব কিছু চেক করে নেয়। তারপরে আমি বেশ অনেকক্ষণই ওয়েট করছিলাম। ওটি আমাকে নিয়ে গেছিল প্রায় সা আ কটা? পৌনে ১টার দিকে গেছি ওটিতে। অনেকক্ষণ ওয়েট করেছি। তারপর ওটিতে যাওয়ার পরে সবকিছু ভালো করে হয়ে যায়। আর আমি কিচ্ছু বুঝতে পারিনি। সিরিয়াসলি আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমাকে কখন অ্যানেসথেসিয়া দিয়েছে আমি বুঝতে পারিনি। আমি জানি, দেখতে পারছি কিছু পুশ করছে এইখানটা, যেটা ওরা চ্যানেল লাগায়। এখানটা যখন ওরা পুশ করে তারপর একটা অক্সিজেন মাস্কের মতো দেয়। ওই মাস্কে আমার এখনো মনে আছে আমি ৭ অব্দি যখন কাউন্ট করে নিঃশ্বাসটা নিয়ে ব্রিথ ইন ব্রিথ আউট করেছি অ্যান্ড আই ওয়াজ আউট, একদম আউট। তারপরে আমার যখন হোশ এসছে তখন আমি দেখতে পারছি যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার রিকভারি রুমে। তো আমি আহ হোশ এসেই বুঝতে পেরে গেছিলাম যে আমার অপারেশন হয়েছে। আমি জিজ্ঞেস করছি, "স্টোন निकला क्या? सब ठीक हो गया?" তো ওরা নিজেরাই বলে দিচ্ছে যে, "হ্যাঁ, হ্যাঁ, सब हो गया, स्टोन निकल गया।" আমি পাগল, মানে স্টোন ছিল তো। তারপরে রিকভারি রুমে আমাকে অনেকক্ষণ রাখা হয় কারণ বেড এভেইলেবল ছিল না। তো যাই হোক, এরকম হয় অনেক সময়। আর অনেক বড় হসপিটাল। আমার যেটা রুম নাম্বার ছিল ওটা হচ্ছে 4232 মানে বুঝতে পারছো? ৪,০০০ খানা ওদের আ রুমস আছে। তারপরে নিয়ে যাওয়া হয় রুমে। তো একটা দিন থাকি। এবার আমি এটা বলতে চাই তারপরে কি ফিল হয়। নেক্সট ডে যেটা আমি ফিল করি অ হসপিটালে, ওটা হচ্ছে আমার এইখানটা প্রচণ্ড ব্যথা করছিল। কলার বোনের এখানটা খুব ব্যথা করছিল। কারণ খিঁচছিল। আর যেখানে স্টিচেসগুলো ছিল ওগুলোও খিঁচছিল। মানে কনস্টিপেশন হবেই হবে, ঠিক আছে? কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে একটা টাইমের পরে। পেইন কিলার চলেছে আমার ৩ দিন, ৩ টে করে পেইন কিলার চলেছে। তা এখন পেইন কিলার পেটে পড়লেও কনস্টিপেশন হবেই। তার আগে ইনজেকশনেও দিয়েছিল পেইনকিলার একটা, যাতে রাতে ঘুমাতে পারি ঠিক করে। আর সবথেকে ওয়ার্স্ট পার্ট যেটা আমি বলব, আমি তো ওটিটাও বলব না, আমি কিচ্ছু বুঝতে পারিনি, এত্ত ভালো করে হয়েছে। কিন্তু দ্য প্রবলেম ওয়াজ ওয়াশরুম। ওরা একদম যেতে দেয় না ওয়াশরুমে নিজে হেঁটে
নিজে হেঁটে আমি যেতে পারতাম। কিন্তু তাও ওরা দেয় না, ওদের প্রোটোকল না। তো তোমাকে বেড প্যান দিয়ে দেয়। অ্যান্ড লাস্ট রাতের ৯ টার সময়, ৯টা মানে ১০ তারিখে হয়েছে, ৯ তারিখ রাত ৯টার সময় আমি খাবার খেয়েছিলাম, জল খেয়েছিলাম। কিচ্ছু খেতে পারবে না তারপরে। আর তারপরে বুঝতেই পারছো যে ওয়াশরুম আমার পাচ্ছে, বাট I was unable to do it. আ ওই যে ফিলিংটা না, ওইটা সবথেকে আমার খারাপ লেগেছে সত্যি। তারপরে আর আমার সেরকম কিছু, আমি জানি যেগুলো ব্যথা করছিল, যেগুলো ব্যথা ওগুলো ঠিক হয়ে যাবে। ২-৩ দিনে অনেকটা আমি রিলিফ পেয়েছি। তারপরে চলে এসেছি। ছিল পেইনকিলার খেয়েছিলাম। প্রেসক্রিপশনেও লেখা ছিল যে এই পেইনকিলারগুলো যদি ব্যথা তোমার আ যদি আমার হচ্ছে, তাহলে আমাকে আবার নিতে হতে পারে। মানে ১ টা ২ টো করে নিতে হতে পারে। লাকিলি ৫-৬ দিন পরে আমার আর ব্যথা আমি ফিল করিনি। তো আমি আর নিইওনি। প্রচণ্ড ঘুম পায়, শরীর একটা টায়ার্ড হয়ে যায়। তো আমি প্রচুর ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি। তোমার নিজেই ফিল হবে যে ঘুমাই, ঘুমাই এরকম একটা ফিল। কিন্তু ওভারঅল যেটা আমার এক্সপেরিয়েন্স ছিল মেদান্তাতে, খুব ভালো ছিল। সার্জন ওয়াজ রিয়েলি নাইস। আর এখন আমি আসি ফিন্যান্সিয়াল টপিকটায়, কতটা খরচা হয়েছে। আমার ছিল ইন্স্যুরেন্স, ঠিক আছে? ফার্স্ট যখন ভর্তি হই তখন একটা 20,000 আমি ডিপোজিট করেছিলাম, যেটা ছিল রিফান্ডেবল। তো এবার আমার টোটাল খরচা হয়েছিল 1,66,000। 1,00,000 ছিল ডাক্তারের ওটির চার্জ অ্যান্ড 66,000 সিঙ্গেল রুমের চার্জ। আমি সিঙ্গেল রুম নিয়েছিলাম সেজন্য। আর মেদান্তা সবথেকে বড় হসপিটাল হচ্ছে পুরো দিল্লি এনসিআরে, তো অফকোর্স ওটার একটা প্রাইস তো আছেই। আ তারপরে আ তো যখন ডিসচার্জ হয়ে গেলাম, ডিসচার্জের প্রসেসটাও অনেকটা লম্বা থাকে। আর যেহেতু ইন্স্যুরেন্সের, তো এখান থেকে ওরা পাঠায়। আমার ইন্স্যুরেন্স কোম্পানি কীভাবে ট্রিট করবে তার উপরে হয়। তো আমার ইন্স্যুরেন্স কোম্পানির কাছে অলরেডি অনেক কটা রিকোয়েস্ট ছিল। বাট স্টিল আই কল্ড দেম, একটু রিকোয়েস্ট করলাম, "প্লিজ একটু তাড়াতাড়ি করে দিন।" ওরা করে দিল ওরা। সত্যি ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে আমার আইসিআইসিআই লম্বার্ড। খুব ভালো এক্সপেরিয়েন্স। আমি জাস্ট একবার কল করেছি আর আমার কাজ আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। ওরা পুরো টাকাটা পাঠিয়ে দেয়। দ্য মোমেন্টস ক্লিয়ারেন্স আসে, বেদান্তা থেকে আমার কাছে মেসেজ আসে যে ক্লিয়ারেন্স হয়ে গেছে। এবার আমি যাই কাউন্টারে গিয়ে বলি। আর বাস নিচে যেতে হয়। যেখান থেকে আমি যেটা 20,000 সাবমিট করেছিলাম, ওখান থেকে ওরা কাটে 6,000। আমাকে 13,300 রুপিস ফেরত দেয়। সেটা ওরা এনইএফটি করে। ৩ থেকে ৪ দিন পরে ওই টাকাটা চলে আসে। তো পুরো জার্নিটা ছিল এটা। তো মেইন যেটা এখন সা 4th কথা হচ্ছে এটা যে তারপরে কি খাওয়া যায়? তারপরে তুমি সব খেতে পারো। ঠিক আছে? কিন্তু আমি প্রেফার করেছি যে একটু লাইট খাই, একটু ভালো খাই। কারণ এটা আমার হেলথের জন্য। এটা গল ব্লাডার স্টোন-টোনের জন্য আমি বলছি না। একটু লাইট হেলদি খাই, নিজেরও ভালো লাগে। অ্যান্ড সেকেন্ড থিং, একটু ওয়েট লস করারও আছে, তো এজন্য খাচ্ছি। অ্যান্ড যেটা হ্যাঁ, তারপরে একটু কনস্টিপেশন আমি ফিল করেছি বেশ কয়েকদিন। তো একটা আ ওষুধ দিয়েছিল, আমি তোমাকে তো এটা হচ্ছে ওষুধটা। এটার নাম হচ্ছে ল্যাকটিহেপ। ল্যাকটিহেপ যে ওষুধটা, এটা খেলে না একটা জিনিস খুব আমি ফিল করেছি। ১ম দিন তো বুঝতে পারিনি, যখন ওরা আমাকে খাইয়েছিল হসপিটালে, এত ব্যথা উঠে গেছিল, গ্যাসের ব্যথা, মানে পেছন দিকে, সামনে আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তারপর যখন ওয়াশরুম গেছি, তো পুরো ওয়াশরুম হয়ে গেছে যখন, তখন আমি রিলিফ পেয়েছি। অ্যান্ড তখন আমি সত্যি জানতাম না যে ওষুধটার এটা হচ্ছে, এরকম টাইপের হবেই। তারপরে আমি বাড়িতে আসি, রিসার্চ করি ওষুধটাতে, তো আমি বলি হ্যাঁ, গ্যাস, ব্লোটেড এগুলো ফিল হয়। তো আমাকে এটা ৪ বার আরও কন্টিনিউ করতে হয়েছিল বাড়িতেও। তো আমি এটা কন্টিনিউ করি। 30 ml লেখা ছিল প্রেসক্রিপশনে, 30 ml জলের সাথে কন্টিনিউ করি। আর এটা খেলে কিন্তু একটু বেশি করে জল খাবে। কারণ এটা খাওয়ার পরে তোমার একটা পেটের মধ্যে না প্রচণ্ড গোলানি ভাব আসবে। আর আপার স্টমাকের সাইডে, ২ দিকের সাইডে একটা খুব গ্যাসের ব্যথা উঠতে পারে। এজন্য কিন্তু প্লিজ যা প্রেসক্রিপশনে লেখা থাকবে ওটাই খাবে। আর তোমার ওয়াশরুম ক্লিয়ার হয়ে যাবে। ১ম কনস্টিপেশনে ভয় পেও না। ওটা নরমাল, ওটা ঠিক হয়ে যাবে। তো ওভারঅল আ মেদান্তা ওয়াজ রিয়েলি গুড। 1,66,000 ছিল চার্জ। এখান থেকে 20,000 আমি সাবমিট করেছিলাম। ওখান থেকে ওরা আমাকে কেটে 13,300 দিয়েছে। বলতে পারো আমার পকেট থেকে ওই ৬-৭ হাজার টাকাটাই গেছে। বাকি
সব ইন্স্যুরেন্স কোম্পানির ছিল। তো মেইনলি যেগুলো টেস্ট, যেগুলো নরমাল ব্লাড টেস্ট তোমাকে দেবে, অ্যানেস্থেসিয়ার জন্য তোমাকে দেবে একটা ইসিজি, চেস্ট এক্স-রে আর একটা ভাইটালস কিছু চেক করে ওটার। ওগুলোর ক্লিয়ারেন্স নেওয়ার জন্য তোমাকে আরেকটা পিএসি বুক করতে হবে। পিএসি হচ্ছে পোস্ট অ্যানেস্থেসিয়া ক্লিয়ারেন্স, ঠিক আছে? ওটা যখন তোমাকে ডাক্তার লিখে দেবে, একটা পার্চি দিয়ে দেবে যে হ্যাঁ, ইউ আর ফিট ফর দ্য অ্যানেস্থেসিয়া। তারপর তুমি আবার আ সোজা তোমার কাছে যে অ্যাডমিশনের ফর্মটা থাকবে, যে তোমাকে পিএটা দিয়ে থাকবে সার্জনের, ওটা নিয়ে তুমি সোজা চলে যাবে। যেটা তোমার ডেট থাকবে, ওই ডেটে তুমি ভর্তি হয়ে যাবে। খুবই আ ইজি। ইভেন দো যদি কেউ একাও আছো, সিঙ্গেল থাকো, আর কোনো কারণে কেউ আসতে পারছে না, কিছু করতে পারছে না, তাও ভয় পেও না। জাস্ট ইউ নিড ওয়ান অ্যাটেন্ডেন্ট অ্যান্ড এটাই হচ্ছে আমার জার্নি। আমার যেটা জার্নি ছিল ওটা আমি শেয়ার করলাম। যদি কোনো ধরনেরও কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্টে করে দিও। আমি ওটার আনসার নিশ্চয়ই দিয়ে দেবো। আর আই হোপ যেন এই ভিডিওটা থেকে আ যে এইটা দিয়ে থ্রু করছে তার হেল্প হোক। চলো আবার নেক্সট একটা ইনফরমেটিভ ভিডিওতে আ দেখা হবে। ইনফরমেশন কিছুই হতে পারে। সেটা এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স হতে পারে আমার, বা কোনো জায়গায় থাকতে গেছি সেটার রিভিউ হতে পারে, কী দাম, কত ব্যাপার। এখন অনেক কিছু আছে যেটা আমি বলতে পারি তোমাদের। আমি দিল্লিতে থাকি, দিল্লির কী এক্সপেরিয়েন্স হচ্ছে, কোথায় গেলে কী হয় না হয়, মানে নানান বৃত্তান্ত। তো বেশি বড় করছি না ব্লগটা, চলো এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে। ঠিক আছে? বাই, টেক কেয়ার, বাই।